পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হয়ে যাবে 28শে অক্টোবর থেকে এবং এটি প্রায় 2 থেকে আড়াই মাস পর্যন্ত চলবে এবং ফেব্রুয়ারি মাসে একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং ততদিন পর্যন্ত পুরনো যে ভোটার তালিকা রয়েছে সেটাকে ফ্রিজ রাখা হয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে যে 2002 সালে ভোটার লিস্টে যদি আমার নাম না থাকে কি হবে, বা ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে কি হবে, অথবা কেউ যদি কর্মসূত্রে যদি অন্য রাজ্যে থাকে সেক্ষেত্রে কি হবে, কাদের নাম বাদ যাবে কাদের নাম বাদ যাবে না। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, যদি ধরুন আমার বাড়িতে বিএলও আসে তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। বলা যেতে পারে যে রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে নেওয়া প্রথম পদক্ষেপ হবে হচ্ছে এটাই। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে এসআইআর যে ফার্স্ট কাজ হবে বিএলওরা আপনাদের বাড়িতে আসবে এবং আপনাদের বাড়িতে আসার পরে দুটো করে এনুমারেশন ফর্ম দেওয়া হয়। একটি বিএলও তাদের সঙ্গে নিয়ে যাবে এবং একটি এনুমারেশন ফর্ম আপনাদের কাছে থাকবে, অর্থাৎ 2 কপি দেওয়া হবে। 1 কপি বিএলও তার সঙ্গে নিয়ে যাবে এবং 1 কপি আপনাকে দিয়ে যাবে। অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানো হবে, কাজ বা ফিল আপ করতে হবে এনুমারেশন ফর্ম। অর্থাৎ যে এনুমারেশন ফর্মটি দেওয়া হবে সেখানে প্রায় 90% পর্যন্ত প্রিফিল্ড থাকবে, অর্থাৎ সমস্ত কিছু ফিল আপ করাই থাকবে এবং 10%ই আপনাকে শুধুমাত্র ফিল আপ করতে হবে এবং সেটি ফিল আপ করার পরে আপনি সেটাকে বিএলওর কাছে দিয়ে দেবেন। সেই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে দিতে হবে, ঠিক আছে। যেখানে তাদের চাওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি অথবা 2টি বিএলওদের কাছে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ সেই এনুমারেশন ফর্মটা তো আপনি দেবেনই, সেই সঙ্গে যে 11টি ডকুমেন্টস রয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি, অথবা আপনার যদি এজ কতটা সেই অনুযায়ী আপনাকে 2টো ডকুমেন্টস দিতে হবে। দেখুন, এখন প্রশ্নটি হচ্ছে কি কি নথি দেখতে চাইবে বিএলও। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বিএলওর যে বর্তমানে নির্বাচন কমিশন টোটাল 12টি লিস্ট তারা বানিয়েছে, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। যেখানে 11টি ডকুমেন্টস হচ্ছে যার ক্ষেত্রে বিহারে যেগুলো লেগেছিল সেই 11টি ডকুমেন্টস লাগবে। সেই সঙ্গে 12তম ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট জুড়তে বলেছিল, সেই কারণে আধার কার্ডকে জোড়া হয়েছে। কিন্তু আধার কার্ড দিলে পরে আধার কার্ডের সঙ্গে উপরের যে 11টি ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ বাকি যে 11টি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ আধার কার্ড যদি আপনি দিতে চান তাহলে আধার কার্ড তো আপনি দেবেন, সেই সঙ্গে আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে এবং নির্বাচন কমিশনও স্পষ্টভাবে বলেছে যে আধার কার্ড প্রামাণ্য পত্র নয়, এটা হচ্ছে জাস্ট একটি পরিচয়পত্র। তো সেক্ষেত্রে এখন প্রশ্নটি হচ্ছে যে যদি ধরুন আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো জন্ম শংসাপত্র এই এসআইআর পর্বের সব থেকে চর্চিত বিষয়। এই প্রসঙ্গে শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রীর মুখেও কারোর যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে বিশেষ অসুবিধার কিছু নেই। অর্থাৎ আপনাদের কাছে জন্ম শংসাপত্র নেই তার মানে যে আপনি ভারতীয় নন তেমন কোনো ব্যাপার নেই। বাকি 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি অথবা 2টি দেখালেই হলো, সেক্ষেত্রে আপনাদের সমস্যার কোনো কিছু হবে না। তো এখন প্রশ্নটি হচ্ছে, আমার কাছে শুধুমাত্র আধার কার্ড আছে, এসআইআর কি পাস করবো, অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দিয়ে কি পুরো এসআইআর প্রক্রিয়াতে কি উতরে যাওয়া যাবে? তো উত্তর হচ্ছে একদমই নয়। কারণ প্রথম থেকে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে মান্যতা দিতে রাজি হয়নি কমিশন, সে সুপ্রিম কোর্টই হোক অথবা তাদের প্রকাশিত কোনো গাইডলাইনই হোক। প্রতিটি জায়গায় একটাই কথা বলেছে নির্বাচন কমিশন যে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, বরং পরিচয়পত্র হিসাবে এটাকে গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি জাস্ট তাই শুধুমাত্র আধার কার্ড দেখালে আপনি আপনার নামের উপরে পড়বে লাল কালির দাগ। অর্থাৎ আপনি আধার কার্ড দিয়ে আপনি যে আপনার নাম যে একটা নির্দিষ্ট নাম সেটা আপনি প্রমাণ করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের জন্য একটা পরিচয়পত্র। কিন্তু আধার কার্ড কিন্তু কোনোভাবে আপনাকে নাগরিকত্ব দেবে না। অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার জন্য তাহলে আপনার কি লাগবে? নাগরিকত্বের জন্য আপনার যে 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে, তো সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতেই হবে। যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকে অথবা যদি পাসপোর্ট থাকে তাহলে তো আর কিছু দেওয়ারই প্রয়োজন পড়বে না। তো এখন প্রশ্নটি হচ্ছে, ধরুন যে গত 2 বছরের ভোটার লিস্টে আপনার নাম আসেনি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটাও যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। এবার ধরি যে ভোটার কার্ড রয়েছে তবুও তারপরেও কোনো কারণে আপনার নাম ওঠেনি। তো এমনটা যদি হয় যে আপনাদের ধরুন ভোটার কার্ড রয়েছে তারপরেও কোনো কারণে আপনার নাম ওঠেনি,
সেক্ষেত্রে কমিশন আপনার বাবা মায়ের ভোটার কার্ড অথবা তাদের তালিকায় নাম রয়েছে কিনা সেটা যাচাই করবে এবং সেই যাচাইয়ের ভিত্তিতে সেক্ষেত্রে কি হয় তারপরে নতুন করে নাম সংশোধন করা হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, যেটা কিন্তু অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে অন্য রাজ্যে ছিলাম এবার এ রাজ্যে এসে, তো সেক্ষেত্রে কি করব। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি দেশের নাগরিক সেটা প্রমাণ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি কোন রাজ্যের নাগরিক সেটা প্রমাণ করা এসআইআর এর মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে দেশের নাগরিক সেটা প্রমাণ করা। এবং আরেকটা উদ্দেশ্য যে আপনার নাম যেন কোনোভাবে দু জায়গাতে না থাকে, অর্থাৎ এমনটা নয় যে আপনাদের নাম অমুক জায়গাতেও রয়েছে আবার অমুক জায়গাতেও রয়েছে, এমনটা যাতে না হয়। আপনি আগে যে রাজ্যে থাকতেন সেখানকার ভোটার কার্ড কি হবে, সেখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে তুলে দেবেন, সেই ভিত্তিতেই নতুন ঠিকানায় তৈরি হবে নতুন কার্ড। তো এবার আরো একটা সব থেকে প্রচলিত প্রশ্ন বা সব থেকে চর্চিত প্রশ্ন, যে যারা ধরুন কাজের জন্য বাইরে রয়েছে অথবা অর্থাৎ ধরুন কেউ ধরুন গুজরাটে রয়েছে, কেউ ধরুন কেরলে রয়েছে, সেক্ষেত্রে কি হবে। তো কর্মসূত্রে অনেকেই বাংলার বাইরে রয়েছেন, কেউ রয়েছেন মুম্বাইয়ে, কেউ রয়েছেন ব্যাঙ্গালোরে, কারোর আবার বাড়ি দুর্গাপুর, থাকেন কলকাতায়, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। তার কারণ কি, বিএলওরা যখন আপনাদের বাড়িতে আসবে আপনার পরিবারের নথি নেবে, সঙ্গে আপনারটাও নেবে। এরপরে আপনার নথি প্রসঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সংশ্লিষ্ট এলাকার ইয়ারোর মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তখন আপনাকে তলব করা হতে পারে। এছাড়া যদি কোনো প্রশ্ন তৈরি নাও হতে পারে, অর্থাৎ এমনটি নয় যে আপনাকে ফেস টু ফেস ভেরিফিকেশনের জন্য আসতে হবে, এমনটা হতে পারে যে আপনাদের নাম সবার কাছ থেকে শুনলো বিএলও, পরে মনে হলো না ঠিক আছে আপনি সঠিক ভোটার, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু উঠে যেতে পারে, কোনো অর্থাৎ থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, হয়তো বা তথ্য যাচাইয়ের জন্য একবার হাজিরা দিতে হতে পারে। এখন প্রশ্নটি হচ্ছে 2002 সালে অন্য বিধানসভায় ছিলাম, এখন অন্য, তাহলে কি করব। এই সমস্যার উত্তর আগে দিয়েছি, খুব সাধারণ। আগে যে কেন্দ্রে নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে। এবার ধরুন আপনার নতুন ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে, আবার পুরনো ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানায় নথিভুক্ত থাকার নাম বাদ দিয়ে দেবে কমিশন। এবার ধরুন কি হয়েছে, যে ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনাদের বাবা মায়ের নাম নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তরটি কিন্তু বেজায় জটিল। তার কারণ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার অথবা মায়ের কারণ নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে এনুমারেশন ফর্মের সঙ্গে আপনাকে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি তো আপনাকে দিতেই হবে। এছাড়া কিন্তু পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হবে। এছাড়া নির্বাচন কমিশন আজকে বলেছে যে আপনি বাবা মায়ের নামের পরিবর্তে আপনি অভিভাবক অথবা অভিভাবিকার নামও দিতে পারবেন। তো সেক্ষেত্রে অভিভাবকের নাম আপনি কিভাবে দেবেন বা কি বৃত্তান্ত রয়েছে সেটা আপনাদের আরো একটি ভিডিও করে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।